গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের গল্প দাম্পত্য। বীরেন্দা আমার দূরসম্পর্কের মাসতুতো ভাই, বয়সে বছর দশেকের বড়, কিন্তু বন্ধুত্ব আমাদের বয়সের ব্যবধান, দূরসম্পর্কের ব্যবধান ঘুচিয়ে দিয়েছিল। বছর 5-6 আগে বীরেন্দা আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমরা তখন মির্জাপুর স্ট্রিটের একটা মেস বাড়িতে একই ঘরে পাশাপাশি থাকতাম। সাহিত্য, সমাজ, দর্শন এসব নিয়ে ছাদে অনেক রাত অবধি আলোচনা করতাম। সবসময় মতের মিল হতো তা নয়, কিন্তু সেই অমিলে মনের মিল আটকাত না। অনেক সময় আলোচনার সুবিধার জন্য, বিতর্ককে বাড়িয়ে দীর্ঘ করার জন্যই যে বীরেন্দা বিরোধী পক্ষ সাজতেন তা আমি বুঝতে পারতাম। ওর স্ত্রী আর মেয়েরা থাকতেন খুলনা জেলায় ওদের গ্রামের বাড়িতে। মাঝে মাঝে ছুটি নিয়ে বাড়ি যেতেন বীরেন্দা। এক একবার আমি ওর সঙ্গে গেছি। বিরহের দিনগুলি বড় বড় আর ঘন ঘন চিঠিতে ভরে উঠত। আমি মাঝে মাঝে হেসে বলতাম, ডাক খরচা না বাড়িয়ে বৌদিকে এখানে নিয়ে আসুন না বীরেন্দা, কলকাতায় বাসা করুন একটা। বীরেন্দা বলতেন, খেপেছ? স্থায়ী চাকরি বাকরি নেই, শহরে বাসা করি কি মরবো? তাছাড়া অত জড়ানো সংসার আমার স্বভাবে সয় না। এই বেশ আছি, নিজেকে মাঝে মাঝে ব্যাচেলর ভাবতে পারি, তোমাদের মতো ব্যাচেলরদের সঙ্গে বন্ধুত্ব রাখতে পারি, বা আশা করলে তার পেরে উঠব না। যুক্তিটা স্বার্থপরের মতোই মনে হতো আমার কাছে। মনে মনে ভাবতাম, বৌদিরও তো একটা স্বাদ আহ্লাদ আছে, তারও তো শহরে এসে বাস করতে ইচ্ছে হয়, 5 জনের সঙ্গে মিলতে মিশতে, দেখতে শুনতে ইচ্ছে হয়। কিন্তু বীরেন্দার অসামর্থ্যের কথা ভেবে চুপ করে থাকতাম। বৌদি কিন্তু চুপ করে থাকতেন না। বাসা করবার জন্য চিঠিপত্রে প্রায়ই স্বামীকে অনুরোধ করতেন, অনুযোগ অভিযোগ জানাতেন। যখন দেখা সাক্ষাৎ হতো তখন ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথা বলতেন, এখানে আমার আর ভালো লাগে না, দুটো কথা বলবে এমন লোক নেই, পাড়াপড়শি যে কজন আছে সব কুটকচালে, কেবল নিন্দে মন্দ পরচর্চা। কিন্তু আমি নিজের জন্য বলছি না নিমু ঠাকুরপো, নিজের কথার ভাবিনি। যে লোকের হাতে পড়েছি তাতে নিজের ভবিষ্যৎ আমার আর জানতে বাকি নেই। আমি ভাবি মেয়েগুলির জন্য। দেখতে স্ত্রী তো এক একটি রই, তার উপর যদি লেখাপড়াও একটু আধটু না শিখে বৈদ্যের মেয়ে, ওদের কে নেবে বলতো? ওদের গতি কি হবে? বীরেন্দা বলতেন, বৈদ্যের মেয়েদের যদি বৈদ্যের ছেলেরা না নেয়, হাড়িডোমের সঙ্গে বিয়ে দেব। বৌদি রাগ করে বলতেন, তোমার মতো বাপের ঘরে যখন ওরা জন্মেছে তখন সেই রকম গতি ওদের হবে, কিন্তু হাড়িডোমও নেবে না, তাদেরও ভালো মন্দ পছন্দ অপছন্দ আছে। তখন পর্যন্ত 4টি না 5টি যেন মেয়ে হয়েছিল বীরেন্দার। দেখতে দাদার মতোই কালো, গড়ন ওই রকম লম্বা পাকাটে, বীরেন্দার মতোই বড় চোয়ালে, জ্যামিতিক চতুর্ভুজের মতো মুখের আদল। বৌদি ওদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেন। এও এক ভাগ্য, এতগুলো সন্তান হলো, সবগুলোই মেয়ে, চেহারাও সবকটির একেবারে বাপের মতো, একটাও দেখতে শুনতে একটু অন্যরকম হতে পারত। বীরেন্দা হাসতে হাসতে বলতেন, অন্যরকম পরীক্ষা টরীক্ষা করে দেখলে তো অন্যরকম হবে। আমি বলি কি, সুন্দর সন্তানের যখন এতই স্বাদ তোমার, সেই চেষ্টা একটু করে দেখো, তাতে যদি ফুটফুটে চেহারার ছেলে পুলে হয়। নিজে তো সুন্দরী ছিলে, কিন্তু শুধু তাতে যখন কুলোলো না। আমার সামনে এ ধরনের পরিহাস করায় বৌদি শুধু লজ্জাতেই আরক্ত হতেন না, রাগেও রক্তবর্ণ হতেন। আমার দিকে তাকিয়ে বলতেন, শুনলে নিমু ঠাকুরপো, শুনলে? এমন মানুষের সঙ্গে কোনো কথা বলা যায় না, এর সঙ্গে ঘর সংসার চলে? বীরেন্দা বলতেন, আমিও তো তাই বলছি, মানুষটা বদলাও। বৌদি এবার একটু হাসলেন, বদলাবার জো তুমি রেখেছ যে বদলাবো? এতগুলি ছেলেপুলে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, এখন আমাকে নেবে কে? বীরেন্দা অদ্ভুত একটু হাসতেন, যদি নিত তাহলে যেতে না, কিন্তু কেবল তো আমার চেহারা নয়, স্বভাব চরিত্র গোড়াতেই টের পেয়েছিলে, তখন গেলে না কেন? এখনো অবশ্য আশা ছাড়বার কোনো কারণ নেই, হলোই বা অতগুলি সন্তান, হলোই বা 32 বছর বয়স, তোমাকে দেখে তা তো আর ধরা যায় না। একটু আঁটোসাঁটোভাবে সেজেগুজে থাকলে দিব্যি 25-26 বলেই চালিয়ে দেয়া যায়। কি বলো নির্মল, তা যায় না রমাকে? বীরেন্দা সাধারণত স্ত্রীকে নাম ধরে ডাকতেন না, ঠাট্টা পরিহাস ব্যঙ্গ বিদ্রুপের সময়ই এমন করে স্ত্রীর নাম উচ্চারণ করতেন।
এ কথার জবাবে রমা বৌদি বীরেন্দার দিকে অপলকে খানিকক্ষণ তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলতেন, এসো নিমু ঠাকুরপো, চা খাবে তো আমার রান্নাঘরে এসো, আমি এতদূর বয়ে আনতে পারবো না। বছর 5-6 আগে বীরেন্দা শেষ পর্যন্ত কলকাতায় বাসা করলেন। মলঙ্গা লেনের পুরনো দোতলা একটা ভাড়াটে বাড়ির একতলায় ছোট ছোট দুখানা ঘর। জীর্ণ দেয়াল থেকে অনবরত চুনবালি ঝরে পড়ছে, স্যাঁতস্যাঁতে মেঝে। ঘরে একটি করে দৌড় আর দুটি করে জানলা আছে, কিন্তু তা দিয়ে আলো বাতাস যা ঢোকে তার চেয়ে সকাল সন্ধ্যায় পাড়াপড়শির উনুনের ধোঁয়া আসে বেশি। একদিন বীরেন্দা নিয়ে গেলেন ওর বাসায়, রাত্রে খেতে বললেন। অনেকদিন বাদে রমা বৌদির মন খুব প্রসন্ন দেখলাম। এতদিনে তার স্বপ্ন যেন সার্থক হয়েছে, তিনি শহরে আসতে পেরেছেন। বীরেন্দা বললেন, আমাদের কলকাতা তো এই, আসবার সঙ্গে সঙ্গে মেয়েগুলি কলকাতার মজা টের পাচ্ছে। দুটির জ্বর, একটা পেটে অসুখ, আর দুটির এখনো কিছু হয়নি, 2 দিন বাদেই হবে। বৌদি বললেন, হবে আবার সারবেও, অসুখ বিসুখ কি গ্রামে থাকতে হতো না? বীরেন্দা বললেন, হতো, কিন্তু বিনা ডাক্তার কবরেজ ওষুধ ইঞ্জেকশনেই সারত। মার তুলসী পাতা আর শেফালি পাতার রসে তার নাতনিদের সব ব্যাধি আরোগ্য হতো। এখানে কি আর তা হবে? মাসিমা বুঝে আসেননি? বীরেন্দা বললেন, না, এখনো আসেনি, কিন্তু না এসে কি ছাড়বেন? বলে কয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখে এসেছি। বুড়ো মানুষ, এই বদ্ধ ঘরে দম বন্ধ হয়েই মারা যাবেন, কিন্তু তাকে বোঝায় কার সাধ্য? শেষ পর্যন্ত বলে এসেছি তোমাকেও পরের বার নিয়ে যাব, তবে রয়েছেন। অথচ সেখানে আর কিছু না হোক, কাঁচা মাটি আছে, আলো হাওয়া আছে। রমাবতী বললেন, কেবল আলো হাওয়াটাই বুঝি সব? বীরেন্দা তার কথার জবাব দিলেন না, আমার দিকে তাকিয়ে বললেন, সেখানে থাকলে আরো 10টা বছর সুস্থভাবে বাঁচতে পারতেন। রমাবতী বললেন, কোন রকমে বেঁচে থাকতে পারলেই যেন হলো, মানুষের আর যেন কোন রকম স্বাদ আহ্লাদ কিছু থাকতে নেই, দুজন শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে মিশতে নেই, ছেলেপুলেদের শিক্ষা দীক্ষার কথা ভাবতে নেই। বীরেন্দা অসহিষ্ণুভাবে বাধা দিয়ে বললেন, বেশ তো, ভাবো না, বাধা দিচ্ছে কে? বৌদি বললেন, বাধার কে দেবে? তুমি দিচ্ছ, তুমি আমার সব আশা আকাঙ্ক্ষার শনি। কিন্তু শনির দৃষ্টির তলায় থেকেও বৌদি তার সাধ্যমতো স্বাদ মিটিয়ে চলতে লাগলেন। বুলি, টুলি আর রুনুকে কর্পোরেশনের ফ্রি প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিলেন। নিজে পছন্দ করে ওদের ফ্রক আর জুতো কিনলেন। নাপিত ডেকে দাঁড়িয়ে থেকে ছোট মেয়েদের চুল হাল ফ্যাশন মতো ববছাট করলেন। একদিন দেখলাম নিজেও স্যান্ডেল পায়ে ড্রেস করে শাড়ি পরে কোথায় বেরোচ্ছেন। বললাম, কোথায় যাচ্ছেন, বাপের বাড়ি নাকি? বৌদির বাপের বাড়ি বেলেঘাটা। এর আগে মাঝে মাঝে বেড়াতে আসতেন, কিন্তু সন্তানের সংখ্যা যত বাড়তে লাগলো তার বাপের বাড়ি আসাও তত কমতে লাগলো। ছোট বোনেরা বড় হয়েছে, বিয়ে থার পর তাদেরও ছেলেপুলে হয়েছে, এখন তাদেরও আনতে হয় বাবাকে। বাবা ভদ্রতা করে কয়েকদিন রাখতে চাইলেও বৌদি নিজের বিবেচনা থেকেই থাকতে পারতেন না। আমার কথার জবাবে বৌদি বললেন, কেন, বাপের বাড়ি যাওয়া ছাড়া আর বুঝি কোনো জায়গা নেই? তোমার মতো কোনো বন্ধু টন্ধুর বাড়িতে যেতে পারি। বৌদি মুখ টিপে হাসলেন। বললাম, বেশখানা সেরকমই করেছেন, সঙ্গে যদি মেয়েরা না থাকতো তাহলে তাই বিশ্বাস করতাম। বৌদি বললেন, থাকলোই বড় সঙ্গে, তাতে কি হয়েছে? যারা পারে তারা এসব সঙ্গে নিয়েও পারে, এসব বাধায় তাদের কিছু এসে যায় না। সবাই তো আর তুমি আর আমি আর তোমার দাদার মতো নয়। বললাম, আবার আমাকে টানছেন কেন? আমি কি দোষ করলাম? দোষ করেছ বই কি, তোমরাই তো পরামর্শ দিয়ে দাদাটিকে অমন অকর্মার কাপুরুষ বানিয়ে তুলেছ। বেশ তো, এবার তো আপনি কাছে এলেন, আপনি ওকে কতখানি কর্মী আর বীরপুরুষ বানিয়ে তুলতে পারেন দেখব। বৌদি হেসে বললেন, সেই ইচ্ছেই তো আছে, এখন আমার কপাল। এরপর বীরেন্দা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। আমার মনে হলো বৌদি তা করালেন। চাকরির পরেও টিউশন করেন, লাইফ ইন্স্যুরেন্সের দালালি করেন, যাতে সংসারের আয় বৃদ্ধি হয়। তার জন্য বারবার তিনি বীরেন্দাকে প্রেরণা দিতে লাগলেন। দাদার কাছে সেটা তাড়নাই মনে হলো। মেসে যখন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতেন, বেশিরভাগ সময় বীরেন্দা স্ত্রীর বিরুদ্ধে নালিশ জানাতেন। স্থূল প্রকৃতি, স্থূল রুচির মেয়ে মানুষ, সংসারে খাওয়া পড়া ছাড়া আর কিচ্ছু চিনল না। বলতাম, চেনার সুযোগ কোথায় বীরেন্দা, প্রাইমারি নিডসগুলোই তো আগে মেটা চাই। বীরেন্দা বলতেন, দেখো, ও একটা কথার কথা, নেহাতি বাজে অজুহাত,
প্রাইমারি সেকেন্ডারি কথাগুলো রিলেটিভ। আজকে যা সেকেন্ডারি কালই তা প্রাইমারি হয়ে ওঠে। নিডসকে প্রশ্রয় দিলে ওরা তোমার ঘাড়ে চাপবেই। চোখের উপর সেন্স অফ ভ্যালুস দিনের পর দিন কিভাবে বদলে যাচ্ছে দেখছো তো। কাল পাশের ঘরের ভাড়াটেদের সঙ্গে গিয়েছিল সিনেমায়। বাজে একটা ছবি, অত করে বারণ করলাম তবু দেখা চাই। দেখবার লোভ যে ততটা আছে তা নয়, পাছে প্রতিবেশীরা মনে করে দেখবার পয়সা আমাদের নেই, সেই হলো ভয়। মজাটা দেখেছ? এমনি কথায় কথায় বৌদির প্রসঙ্গ টেনে আনতেন বীরেন্দা। তারপর শুরু হতো স্ত্রীর অবাধ্যতা আর এক গুয়েমির কাহিনী, সেই সঙ্গে সংসারের অভাব অনটনের কথা। আমার ভালো লাগতো না। একদিন স্পষ্টই বললাম, বীরেন্দা আসুন এবার অন্য কথা বলি। সংসারের স্ত্রী আর ছেলেপুলেতে শুধু আপনার একার আছে তা নয়। বেশ তো, খুব যদি অসুবিধা বোধ করেন ওদের ফের দেশে পাঠিয়ে দিন না। বীরেন্দা বললেন, তার কি আর জো আছে ভাই? পাকিস্তান হওয়ার পরে মা পর্যন্ত এখানে চলে এসেছেন, ঘর তালাবদ্ধ, বাড়িতে আর কেউ যাবেন না। বুঝতে পারলাম আমি অমন রূঢ় কথা বলায় বীরেন্দা খুব আহত হয়েছেন। তিনি শিগগির আর এলেন না। আমি একদিন গিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলাম। বৌদির সংসারের খোঁজখবর নিলাম। বুলি টুনিকে ডেকে পড়াশোনার কথা জিজ্ঞেস করলাম, কিন্তু তেমন করে আর জমল না। প্রত্যেক সম্পর্কের মধ্যেই জোয়ার ভাটা আছে, কি করে কখন যে সেই ভাটার টান শুরু হয়ে যায় তা টের পাওয়া যায় না। বীরেন্দা যে মার্চেন্ট অফিসে ছিলেন সেটা ছাড়লেন, আবার আরেকটায় ঢুকলেন। বছর দেড়েক বাদে আরও একবার চাকরি বদলালেন। বৌদি আরও দুটি মেয়ের মা হয়েছেন খবর পেলাম, কিন্তু সবই যেন নেহাত খবর মাত্র। এদিকে নিজের সংসার নিয়ে আমাকেও ব্যস্ত থাকতে হলো। মা আর ভাই বোনেরা থাকে ভাগলপুরে কাকার কাছে। দেবর আর বৌদির মধ্যে বনিবনা হচ্ছে না, অথচ পৃথক হয়ে যেত চক্ষু লজ্জায় বাঁচছে, কিন্তু ঝগড়াঝাঁটি থামছে না। মাঝে মাঝে আমাকে গিয়ে আপোষ মীমাংসা করে আসতে হচ্ছে। নিজের চাকরি বাকরি নিয়েও যে খুব সুখে আছি তা নয়। বীরেন্দার সঙ্গে যোগাযোগ হ্রাস পেতে পেতে প্রায় বন্ধ হবার জোগাড় হলো। এর মধ্যে একদিন বীরেন্দা নিজে এলেন আমাদের ব্যাংকে, টাকা রাখতে নয়, চাকরির খোঁজে। বললাম, সে কি, আপনার আগের চাকরির কি হলো? বীরেন্দা বললেন, সে গেছে। তোমাদের এখানে আছে নাকি কিছু খালিটালি? খেপেছেন? এই তো মাসখানেক আগে ছাঁটাই হয়ে গেল। তাই নাকি? আচ্ছা, বলা রইল, যদি কোনো সুযোগ সুবিধা পাও। নিশ্চয়ই, সে কি আর আপনাকে বলতে হবে বীরেন্দা? বীরেন্দা একটু হাসলেন। বোধহয় আমার প্রতিশ্রুতির কৃত্রিমতা তিনি টের পেয়েছিলেন। আমার মুখে যতখানি উৎসাহ ছিল মনে ততখানি ছিল না, সেটা বোধ করি তার বুঝতে বাকি থাকেনি। কিন্তু বেশি উৎসাহ, বেশি আশা ভরসা আমি বা তাকে কোত্থেকে দেব? নিজেরই কি তেমন সহায় সম্পদ আছে? নেই। তাছাড়া বীরেন্দারও দোষ যথেষ্ট। চাকরি করা ওর ধাতে নেই। মন দিয়ে কাজকর্ম করলেন না, এত বয়স হলো মন দিয়ে কোনো কাজ শিখলেনও না। চিরকাল কেবল এড়িয়ে এড়িয়ে পালিয়ে বেড়ালেন। এমন কর্মভীরু লোক আমি আর দুটি দেখিনি। একটি মাত্র কাজে বীরেন্দার উৎসাহ আছে, বাক্যে, তত্ত্বালোচনায়। বীরেন্দা যখন বলেন কায়মন দিয়ে বলেন, একেবারে বাংময় পুরুষ। আমি এক একদিন বলেছি, আপনি ফিলোসফিতে এমএটা দিয়ে দিন, একটা প্রফেসরিটারই যেমন করে হোক জুটে নিতে পারবেন, সেই আপনার লাইন। বীরেন্দা গভীর নৈরাশ্যে মাথা নেড়েছেন। তুমি বুঝি তাই ভেবেছ? আমি মাস্টারি শুরু করলে ক্লাসের চেয়ার বেঞ্চগুলি ছাড়া আর কিছু থাকবে না, সে চেষ্টাও করে দেখেছি। তাহলে এক কাজ করুন, আপনি যা বলেন টলেন লিখতে থাকুন, একটু গুছিয়ে লিখলে সেগুলো চমৎকার সব গল্প প্রবন্ধ হবে। বীরেন্দা হেসে ঘাড় নেড়েছেন। তা হয় না, কলমটা তো দুই ঠোঁটে চেপে লেখা যায় না, দুই আঙ্গুলের মধ্যে রেখে লিখতে হয়। মুখের কথা মনের মতো হয়ে কিছুতে আমার কলমে আসে না নির্মল। যা আসে তাকে নিজের বলে চিনতে কষ্ট হয়, যা নিজের নয়, নিজের পছন্দ মতো নয়, তা কি করে ছাপব? এমন বন্ধুর জন্য দুঃখ প্রকাশ করা যায়, আর কিছু করা যায় না। তাই যখন বীরেন্দার আত্মহত্যার সংবাদ আমি কাগজে পড়লাম, খুব বিস্মিত হলাম না। মানসিক অবলুপ্তি তার আগেই ঘটেছিল, এবার দেহের বিলোপে সব শেষ হলো। মনে পড়ল অনেকদিন আগে তিনি বলেছিলেন, দেখো নির্মল, শুধু তোমরাই যে আমাকে অপছন্দ করো তাই নয়, আমিও করি। শুধু অপছন্দ নয়, ঘৃণাও করি। নিজের অস্তিত্ব আমার কাছে অসহ্য। রমাই যে আমার চেহারাটা অপছন্দ করে তা নয়, নিজের আকৃতিটাকে নিজেও আমি দু চোখে দেখতে পারিনি। এক একবার আমার ইচ্ছে হয় বিদেহী মন হয়ে সেই বায়ুভূত নিরাশ্রয় বেঁচে থাকতে।
বলেছিলাম, সেভাবে থাকা যায় বলে আপনি বিশ্বাস করেন? না, বিশ্বাস ঠিক করি নে, কিন্তু কল্পনা করতে ভালো লাগে। কিন্তু যে মনের কথা বলি সেই মনই বা কি, তার কথাও তো না জানি এমন নয়। তা নিয়েই বা গর্ব করব, তাকেই বা সম্বল করব কোন মুখে? সেই মনও তো এই দেহের মতোই বিকৃত। আমার আবার নতুন করে জন্মাতে ইচ্ছা করে নির্মল। তাই জন্মান, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্তই তো মানুষ বারবার নতুন করে জন্মাতে পারে। বীরেন্দা হেসে আমার পিঠ চাপড়ে দিয়েছিলেন। তা পারে কিনা জানি না, তবে কেউ কেউ খুব জোর গলায় সারমন দিতে পারে, তা জানি। বীরেন্দার মৃত্যুতে বিস্মিত হলাম না, আবার হলামও। ওর মতো লোক আত্মহত্যা যদি করে, সারা জীবন ভরে মনে মনেই করে। ট্রেন চাপা পড়তে গেলেন তিনি কোন সাহসে? বোধহয় বেকার জীবন আর মুখরা জীবন সঙ্গিনী তাকে সেই সাহস জুগিয়েছে। শোকের প্রথম বেগ উপশমিত হবার জন্য দিন কয়েক সময় দিয়ে মলঙ্গা লেনে রমাবতীর সঙ্গে দেখা করতে গেলাম। এর আগে অবশ্য আরো দু একজন আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিয়ে জানলাম, যে বীরেন দত্তগুপ্তের মৃত্যু সংবাদ কাগজে বেরিয়েছে তিনি আমাদেরই বীরেন্দা। মাসিমা দোরের কাছেই ছিলেন। আমাকে দেখবার সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে উঠলেন। ওরে নিমু, কি দেখতে এলি রে, কি দেখতে এলি তুই? বীরু আমার সর্বনাশ করে গেছে, আমার মাথায় বাড়ি দিয়ে গেছে রে। একটু বাদে মাসিমা খানিকটা শান্ত হলে জিজ্ঞেস করলাম, বীরেন্দা কেন এমন করতে গেলেন হঠাৎ মাসিমা? মাসিমা বললেন, কেন আবার? ঘরে যে রাক্ষসী আছে তার জন্যে। দিনরাত কেবল খাই 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 খাই। বলি, এখন খাচ্ছিস তো? কোন আকার ছাই পোড়ামুটি খাবি এখন শুনি? মাসিমা আরো খোলাখুলিভাবে সব বললেন। চাকরি যখন ছিল তখনই অভাব অনটন নিয়ে সংসারের ঝগড়াঝাটির অন্ত ছিল না। চাকরি যাবার পর তা আরো বাড়ল। এমন দিন যায়নি যেদিন স্বামীর অক্ষমতা নিয়ে রমা বৌদি তাকে গঞ্জনা দেননি। কতদিন ঝগড়া করে না খেয়ে রয়েছেন বীরেন্দা, কতদিন খেতে বসে চোখের জল ফেলে উঠে গেছেন। বলি, চাকরি কি লোকের যায় না? বেকার কি লোকে হয় না? কিন্তু এমনটা হয় কোন সংসারে? মাসিমা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। বললাম, কিন্তু এসব তো ওদের গোড়া থেকেই ছিল, হঠাৎ মনিরামপুরের ওদিকেই বা কেন গেলেন? আর মাসিমা বললেন, টাকার জন্য সে কোথায় বা না যেত। বাসায় একটু কালো কি তার সুস্থ মতো থাকবার জো ছিল? ঘরে বউ, দোরগড়ায় পাওনাদার, এদের জ্বালায় রাত দিন অস্থির হয়ে পৃথিবীময় ছুটোছুটি করে বেড়াতো। মনিরামপুরের এক বন্ধু আছে, অসিত চাটুর্যে, শুনেছি নাকি বড়লোক বন্ধু। বন্ধু তো নয়, শত্রু। এত কাণ্ড হলো, একবার দেখা পর্যন্ত করতে এলো না, পাছে থানা পুলিশের হাঙ্গামায় পড়তে হয়। বাছা আমার কিন্তু কাউকে জড়িয়ে যায়নি, লিখে গেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আসলে যে দায়ী তার নাম লিখে গেল না কেন? কেনই রাক্ষসীর নাম পরিষ্কার করে লিখে গেলি না রে বাবা? তার যখন লজ্জা সরব নেই, তুইও তো লজ্জা করতে গেলি কেন? মাসিমা ফের কেঁদে উঠলেন। আমি কোনো রকমে তাকে এড়িয়ে রমাবতীর ঘরে গেলাম। সাদা থানের আবরণের সম্পূর্ণ নিরাভরণা মূর্তি, মাথায় আঁচল নেই, আতেলা একরাশ চুল পিঠময় ছড়িয়ে পড়েছে। যাকে বধূ বেশে দেখেছি তার এই রূপ যেন সহসা সহ্য করা যায় না। আমি কিছু বলবার আগেই রমাবতী বললেন, এই যে এসো, অনেকদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ ছিল না, তবু এই উপলক্ষে দেখা হলো। রমাবতী একটু হাসলেন। আমি নীরবে তিরস্কারটুকু সহ্য করলাম। বললেন, তারপর আছো কেমন? এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে বললাম, ভেবেছিলাম আপনি বুঝি বাপের বাড়ি গেছেন, যান না, সেখান থেকে ঘুরে এলে। বাপের বাড়ি? কেন বাপের বাড়ি যাব কেন? সেখানে যেতে হলে আগেই যাওয়া উচিত ছিল। এখন যে দশা দেখছ, সে বেঁচে থাকতে কি এর চেয়ে কিছু অন্যরকম ছিল? আমরা এখনো যা তখনও তাই, নতুন কিছু তো হয়নি নিমু ঠাকুরপো। বুঝতে পারলাম ফের বীরেন্দার অক্ষমতার ইঙ্গিত দিচ্ছেন রমাবতী। স্বামী বেঁচে থাকতেও খাওয়া পড়া, সাদাল্লাদ, সুখ স্বাচ্ছন্দ্যের দিক দিয়ে তিনি যে বিধবার মতোই ছিলেন, এ কথাই বলতে চাইছেন তিনি। কিন্তু ওর ভঙ্গিটা আমার ভালো লাগলো না। যিনি চলে গেছেন তার সম্বন্ধে একটু ভাবপ্রবণ হবেন, এমনটাই যেন আশা করছিলাম তার কাছ থেকে। সারা জীবনই তো স্বামীর অক্ষমতা নিয়ে অভিযোগ তুলেছেন, আজ তার জীবনান্তে এই প্রসঙ্গ না হয় রমাবতী নাই তুলতেন। মৃতের সঙ্গে মানুষের সংগ্রাম নেই, কিন্তু দেখছি মেয়ে মানুষের আছে। একটু চুপ করে থেকে বললাম, দুর্বলতা অক্ষমতা পাপ,
কিন্তু সেই পাপের প্রায়শ্চিত্ত তো তিনি করে গেছেন বৌদি। রমা বৌদির চোখ দুটো জ্বলে উঠল। করে গেছে? কি বলছো তুমি নিমু ঠাকুরপো? সে জীবনভর পাপ করেছে, মরেও পাপ করেছে, আর তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য রেখে গেছে আমাকে। কেবল কি আমি? যাদের জন্ম দিয়ে গেছে ওই 7-8টা মেয়েকে পর্যন্ত পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? ওরা করবে, ওদের ছেলেমেয়েরা করবে। শুনেছি খারাপ খারাপ সব রোগ আছে, এক পুরুষ থেকে আরেক পুরুষে যায়। অক্ষমতার ব্যাধি তার চেয়েও সাংঘাতিক। বললাম, সেই অক্ষম পুরুষ তো একমাত্র বীরেন্দাই ছিলেন না বৌদি। আমাদের দেশে, আমাদের সমাজে বীরেন্দা কি একজন? যে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি তাতে 2-1জনই বরং বীরেন্দা না হয়ে পারে, কিন্তু বাকি সবাইকে বীরেন্দা হতে হয়। জন কয়েক মিলে আর সবাইকে বীরেন্দা হতে বাধ্য করে। অক্ষমতা অক্ষমতা করছেন। যার যেটুকু ক্ষমতা সেটুকু বিকাশের, সেটুকু প্রয়োগের সুযোগ এখানে কজন পাচ্ছে? যোগ্য ক্ষেত্র নেই বলেই তারা অযোগ্য। রমা বৌদি এসব তর্ক আর আলোচনা এড়িয়ে বললেন, একটু বসুন নিমু ঠাকুরপো, চা করে নিয়ে আসি। বুঝতে পারলাম এই ধরনের নৈর্ব্যক্তিক কিংবা বহুব্যক্তিক আলোচনার মধ্যে যাওয়া হয় রমাবতীর সাধ্য নেই, না হয় ইচ্ছা নেই। তিনি একটিমাত্র ব্যক্তিকেই শুধু চিনেছেন। তার অশেষ দুর্ভাগ্যের মূল কারণ হিসেবে তিনি সেই ব্যক্তি বিশেষকেই জানেন, আর কিছু জানতে চান না, আর কিছু মানতেও চান না। রমাবতী বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ছোট ছোট দুটি মেয়ে নিন্তি আর মিন্তি আমার কাছে এগিয়ে এলো। এতক্ষণ মা ছিল বলে আসবার সাহস ছিল না। নিন্তি আমার কানের কাছে মুখ নিয়ে চুপি চুপি বলল, রাঙা কাকু, আমাদের লজেন্স এনেছ? লজ্জিত হয়ে বললাম, না, আরেকদিন আনবো। অন্যান্যবার যখন আসি তখন ওদের জন্য লজেন্স কি বিস্কুট কিছু নিয়ে আসি। আজ ওসব খেয়াল করিনি, তেমন মনের অবস্থাও ছিল না। বললাম, তোমার দিদিরা কোথায় গেছে? মিন্তি বলল, বড়দিয়ার মেজদিকে দাদু এসে নিয়ে গেছেন। শেষ দিন অদিরা গলিতে খেলছে। গলিতে খেলা ভারী খারাপ, তাই না রাঙা কাকু? নিন্তি বলল, আচ্ছা রাঙা কাকু, ওরা তো গলিতে গেছে, বাবা গেছে কোথায়? ঠাকুমা বলে স্বর্গে গেছে। চায়ের কাপ হাতে রমা বৌদি ঢুকলেন। মিথ্যে কথা বলেন, নরকে গেছে। বললাম, ছি বৌদি। ছি কেন? তোমাদের হিন্দু শাস্ত্রেই তো আছে ওভাবে মরলে নরকে ছাড়া গতি হয় না। মিন্তি মিন্তি, যা বাইরে খেলটেল গিয়ে যা, এখান থেকে সর। তাড়া খেয়ে মেয়ে দুটি ভয়ে ভয়ে চলে গেল। রমা বৌদি নিজের জন্য 1 কাপ চা নিয়েছেন দেখলাম। কাপে একটু চুমুক দিয়ে বললেন, এবার আমার জন্য কোন একটা দাসীবাদীগিরির চেষ্টা দেখো নিমু ঠাকুরপো। খেতে তো হবে, যে কুকুর বিড়ালগুলিকে রেখে গেছে তাদের খাইয়ে বাঁচাতে তো হবে। কিছু যে করবো তারও কি জোর রেখেছে? বলবো কি, একেবারে খোড়া বানিয়ে আমাকে রেখে গেছে ঠাকুরপো, অন্ধ করে রেখে গেছে। কথায় কথায় সেও খোটা দিত, তার মাও খোটা দেন, তোমার বড় বেশি আকাঙ্ক্ষা। কিন্তু আকাঙ্ক্ষার কি ওরা দেখেছিল নিমু ঠাকুরপো? রমা বৌদি আমার মুখের দিকে তাকিয়ে আমাকেই যেন জিজ্ঞেস করলেন কথাটা। আমাকে নিরুত্তর দেখে নিজেই ফের বলতে লাগলেন, আমি কি তার কাছে গয়নাগাটি চেয়েছিলাম, বাড়ি গাড়ি চেয়েছিলাম? তোমার গা ছুঁয়ে বলছি নিমু ঠাকুরপো, তা চাইনি। চেয়েছিলাম শুধু মোটা ভাত আর মোটা কাপড়। তাও যখন জোটবার কোনো লক্ষণ দেখলাম না, তখন বললাম আমাকে কিছু শিখতে পড়তে দাও, মেয়েগুলিকে দেখবে কে? রোগা বুড়ো শাশুড়িও তা হতে দিলেন না। তাতে যে মান যাবে। বললাম, আজকাল কত মেয়েরা লেখাপড়া শিখে চাকরি বাকরি করছে, বাপের বাড়ি থেকে তো কিছু শিখে আসতে পারিনি, অল্প বয়সে বিয়ে হয়ে গেল। বললাম, কত বছরে বিয়ে হয়েছিল? রমা বৌদি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন, বোধহয় ভাবলেন এই সুযোগে আমি তার বয়সের হিসাবটা জানতে চাইছি। কত আর, বছর 15-16। অবশ্য শিখলে কি শিখালে সেই বয়সে ম্যাট্রিক পর্যন্ত পাশ করে বেরোতে পারতাম, কিন্তু বাবার ওসব দিকে ঝোঁক ছিল না। ভাবলাম স্বামীর কাছে শিখব। এসে দেখলাম স্বামীও ওই রকম। 19 বছর যাবৎ বিয়ে হয়েছে, একটা অক্ষর আমাকে শেখায়নি। বই নিয়ে নিজে দিনরাত পড়ে থাকতো, কিন্তু আমাকে পড়াতে তার মন যেত না। স্বার্থপর, একান্ত স্বার্থপর আর আত্মসর্বস্ব লোক ছিল সে। আমাকে কিছুই দিয়ে যায়নি নিমু ঠাকুরপো, দিয়ে গেছে শুধু 7-8টা কুকুর বিড়াল, আচ্ছা করে আমার হাত পা বেঁধে রেখে গেছে। আস্তে আস্তে আমি চা শেষ করলাম। সারাক্ষণ মৃত স্বামীর নিন্দামন্দই করতে লাগলেন রমা বৌদি। কোনো একটা মমতার কথা শুনলাম না তার মুখে।
স্বামীকে স্মরণ করে একবারও তার চোখ অশ্রু সজল হয়ে উঠল না। 19 বছরের দাম্পত্য জীবনে বীরেন্দা কি তাকে একটু সোহাগাদরও করেননি? প্রথম জীবনের সুখস্মৃতির কথা একবারও মনে পড়েনি রমাবতীর? আমি এমন আর দেখিনি। কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম। রমাবতী বললেন, তাহলে দেখে একটু চেষ্টা চরিত্র করে। বাংলা লেখাপড়া মোটামুটি জানি, ইংরাজিও জানি একটু একটু, সেলাই টেলাইয়ের কাজও জানা আছে। দেখো যদি কোনো সুবিধা টুবিধা করে দিতে পারো। নিশ্চয়ই, সে কথা আপনাকে বলতে হবে না বৌদি, আমি সাধ্যমতো চেষ্টা করব। বন্ধুবান্ধব সবাইকে বলবো, ভাববেন না, একটা না একটা ব্যবস্থা হবেই। সদরের কাছে ফিরে মাসিমার সঙ্গে দেখা হলো ফের। তিনি বললেন, আমি আড়াল থেকে সব শুনেছি নিমু। হারামজাতির মুখ তো নয়, আগুন। সে বেঁচে থাকতেও তাকে দগ্ধে মেরেছে, এখন মরে যাওয়ার পরে রাক্ষসী তাকে রেহাই দিচ্ছে না। মুখ দিয়ে 24 ঘন্টা কেবল আগুনই বেরোচ্ছে। যেই শুনছে অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ রে নিমু, মরা মানুষের উপর কারো রাগ থাকে? আমি কোনো জবাব দিলাম না। মাসি বললেন, ওর চোখে এক ফোঁটা জল দেখলি? আজ তো তবু 7 দিন হয়ে গেল। প্রথম যেদিন খবর এলো, একটু বাদে বীরুকে নিয়ে ওরা এলো, সেদিন রাক্ষসী কাঁদেনি। কাঁদবে কি? ও তো জানেই ওর জন্যই গেছে। ওই তো ঠেলে মরণের মুখে পাঠিয়েছে। পাড়া পড়শিরা পর্যন্ত চোখের জল ফেলেছে, বীরু আমার এত ভালো মানুষ ছিল। কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া বিবাদ তো দূরের কথা, মন কষাকষি পর্যন্ত হয়নি। কেবল ওই তাকে দু চোখে দেখতে পারত না, আর সবাই পারত, সবাই ভালোবাসত। বললাম, তা তো বাসতই। মাসিমা বললেন, কিন্তু ও হারামজাদি বাসত না, গোড়া থেকেই কুনজরে পড়েছিল ওর। কি বিষই যে আমি ঘরে এনেছিলাম, সেই বিষে বিষে আমার সংসার শেষ হয়ে গেল। না দেখতে পারলি, না ভালোবাসলি, তবু তো একসঙ্গে এতকাল ঘর সংসার করেছিস, তার জন্য তো একটা মায়া মমতা হয়। কি বলবো নিমু, একেবারে নিষ্ঠুর পাষাণ, এক ফোঁটা চোখের জল পর্যন্ত ফেলল না। শুনেছি ঘরের পরিবারের চোখের জলে আত্মা শান্তি পায়, তার তাপ জুড়োয়। এমন কাল সাপেনিকেই ঘরে এনেছিলাম। মাসিমা ফের কেঁদে উঠলেন। রমাবতীর জন্য সাধ্যমতো খোঁজখবর করতে লাগলাম, কিন্তু তেমন সুবিধা হয়ে উঠল না। ভাবলাম একটা সিঙ্গার মেশিন আর কিছু ছিট কাপড় ওকে কিনে দিব, কিন্তু নিজের তহবিলে যা আছে তাতে ওটুকুও কুলোয় না। আর কার কার কাছে হাত পাতা যায় ভাবছি, এমন সময় হঠাৎ আমার মেসের ঠিকানায় নীল রঙের এনভেলপের একখানা চিঠি এলো। রুমমেট শৈলেশ চিঠিখানা হাতে করে এনে হাসতে হাসতে বলল, ব্যাপার কি? আমাদের ঋষ্যশৃঙ্গ নির্মল সেনের নামে মেয়েলি চিঠি? ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে নাকি? বললাম, ডুবলে জল তো কিছু পেটে যাই। উপরের হাতের লেখা দেখে ঠিক আন্দাজ করতে পারলাম না। যে দু একটি মেয়েলি লেখার সঙ্গে আমার পরিচয় আছে, এ লেখা সেসব হাতের নয়। গোটা গোটা সুন্দর বাংলা অক্ষরে আমার নামাঙ্কিত খামের কিনারাটা ছিঁড়ে ফেলে চিঠি খুলে তাড়াতাড়ি স্বাক্ষরকারিণীর নাম দেখে নিলাম, রমা দত্তগুপ্তা। এবার নীল রঙের খামের হেতু বুঝলাম, অনেক দিনের পুরনো খাম। বীরেন্দা এ ধরনের নীলাভ রঙের খাম ভালোবাসতেন। বুড়ো বয়স পর্যন্ত রঙিন খামে চিঠি লিখতেন। বৌদির চিঠি কদাচিৎ কখনো আসত, তাও এই নীল রঙের খামে। খামগুলি বীরেন্দাই তাকে কিনে দিয়ে আসতেন। জীবনে তার তো আর কোথাও রং ছিল না, সমস্ত গোপন রং যেন শুধু চিঠির খামে আর চিঠির ভাষায় গিয়ে জড়ো হয়েছিল। রমাবতীর চিঠির পাতাও নীল রঙের। কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম। বীরেন্দার কিনে দেওয়া চিঠির প্যাড আর খামে তার মারা যাওয়ার 2 দিন বাদে রমাবতী আমাকে চিঠি লিখছেন। বীরেন্দা বেঁচে থাকতে রমাবতীর একখানা চিঠিও পাইনি। আজ কি লিখেছেন রমাবতী? কল্যাণী এসু, নিমু ঠাকুরপো। ভেবেছিলাম চিঠিতেই সব কথা জানাতে পারবো, এত চেষ্টা করলাম, পারলাম না। তুমি এসো, চিঠি পাওয়া মাত্র এসো, সাক্ষাতে সব বলবো। বলা আমার পক্ষে কঠিন হবে, তবু তোমাকে না বলে উপায় নেই। ইতি। শৈলেশ আমার হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে সবটা পড়ে একটু মুচকে হেসে বলল, কি ব্যাপার, তোমার এই সোহাগিনী বৌদিটি কে নির্মল? বিষয়টা যেন বড়ই জটিল জটিল লাগছে। শৈলেশ আরও কিছু বলতে যাচ্ছিল, আমি তাকে ধমক দিয়ে থামিয়ে দিলাম। ব্যাপারটা আমার কাছেও বড় জটিল লাগছে, তবু চিঠি পাওয়া মাত্রই যেতে পারলাম না, অফিসের বেলা হয়ে গিয়েছিল। ছুটির পর সন্ধ্যার দিকে গেলাম মলঙ্গা লেনে। রমাবতী বললেন, এসো। ঘর থেকে আজও মেয়েগুলিকে বের করে দিলেন। ঘরে আলো জ্বালালেন না, তক্তপোষের এক কিনারে গিয়ে চুপ করে বসে রইলেন। আমি আরও ঘাবড়ে গিয়ে বললাম,
ব্যাপার কি? হঠাৎ অমন মারাত্মক চিঠি লিখতে গেলেন কেন? রমাবতী কি যেন ভাবছিলেন। এবার আমার গলা শুনে একটু হাসলেন। মারাত্মক? হো, তুমি বুঝি অন্যরকম কিছু মনে করে তাড়াতাড়ি ছুটে এসেছ। তা লিখলামই বা এক আধখানা মারাত্মক চিঠি। কাউকে তো লিখিনি, না হয় তোমাকেই লিখলাম। ঠাট্টা থাক, কি ব্যাপার বলুন। রমাবতী ফের একটুকাল মুখ নিচু করে রইলেন, তারপর বললেন, ব্যাপারটা তুমি যা ভেবেছ তার চেয়েও মারাত্মক। সে আমার আবারও সর্বনাশ করে গেছে নিমু ঠাকুরপো। আমি একটুকাল স্তব্ধ হয়ে রইলাম, তারপর চেষ্টা করেও কিছু একটা বলতে পারলাম না। রমাবতী বললেন, প্রথম ভেবেছিলাম অন্য কিছু, এরকম অনিয়ম আমার মাঝে মাঝে হয়। তারপর ভাবলাম টিউমারটার, কারণ তাও একবার হয়েছিল। কিন্তু এবার যে এই সর্বনাশ এসেছে ধারণাই করিনি। এবার সত্যি সত্যি একটা অদ্ভুত বিদ্বেষ আর বিতৃষ্ণা এলো আমার বীরেন্দার উপর। এ কি অসংযম! আমি অকৃত্রিম আত্মসংযমের কথা বলছি না, কিন্তু আজকাল তো জন্ম নিয়ন্ত্রণের কত কৃত্রিম ব্যবস্থাই হয়েছে। বীরেন্দা কি তা জানতেন না? তিনি সব রকম খোঁজ খবরই যখন রাখতেন, এটাও তার না জানবার কথা নয়। নাকি ওদের ভেতর গভীর প্রেমের অভাব ছিল বলে, পরস্পরের শিক্ষার রুচির ব্যবধান ছিল বলে ওরা দৈহিক মিলনের সামান্যতম ব্যবধানও মানতে চাইতেন না। শুধু দেহের ভেতর দিয়ে ওরা পরস্পরের মনকে ছুতে চাইতেন, মনকে পেতে চাইতেন। মনে পড়ল, স্বজন বন্ধুদের মধ্যে আমি এমন আরও দু একজনকে দেখেছি। তাদের পরস্পরের মনের মিল যত কম, দেহের মিলনাকাঙ্ক্ষা তত বেশি, সন্তান সংখ্যা তত প্রচুর। নিজের দাম্পত্য জীবনের রহস্য জানি না, কিন্তু অবস্থাটা আমার কাছে ভারী অদ্ভুত, এমনকি অসহনীয় মনে হয়। মৃত বলেও বীরেন্দাকে আজ আমি কিছুতেই ক্ষমা করতে পারলাম না। কেমন একটা অস্বস্তি যেন বোধ করতে লাগলাম, যেমন প্রেতের কল্পনায় করে থাকি। আর একটা কথা গোপন করব না, এই অস্বস্তিকর অনুভূতিতে রমাবতীও যে আমার অংশ ভাগিনী, এই কথা জেনে খানিকটা যেন স্বস্তি পেলাম। একটু বাদে রমাবতী বললেন, আর কাউকে বলতে পারবো না বলেই তোমাকে ডেকেছি। তুমি আমার একটা ব্যবস্থা করে দাও নিমু ঠাকুরপো। চমকে উঠলাম। আমি আমি কি ব্যবস্থা করব? এ আপনি কি বলছেন? সে যে প্রতিশোধ নিয়ে গেল, আমি তার উপর শোধ তুলব না। আমি কিছুতেই তার কাছে আরেকবার জব্দ হব না। জীবনে ৭-৭ বার হয়েছি, আর নয়। এই উপকারটুকু তুমি আমার করো ঠাকুরপো, সেই জন্যই তোমাকে আজ ডেকেছি। ছি, কি বলছেন আপনি? ঠিকই বলছি, ৭টাই তো ভাতে মরবে, আবার আরেকটাকে কেন? ওটা তার আগেই যাক, পরিণামটা একবার ভেবে দেখো তো। তার হাত এড়িয়ে আমি সেদিনের মতো বিদায় নিলাম, কিন্তু রমাবতী বারবার করে আমাকে ডেকে পাঠাতে লাগলেন। বললেন, তুমি বুঝতে পারছো না, এ নিয়ে আমি যে পরের দুয়ারে খেটে খাবো তাও পারবো না। আর কটাকে বাঁচাবার জন্য আমার এই ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি, আর সব যায় সেও ভালো। রমাবতী তার বাক্স খুলে সর্বশেষ ২-৩খানা গয়না বের করলেন। এই নাও নিমু ঠাকুরপো, এই নিয়ে তুমি আমাকে উদ্ধার করো। আমি কিছুতে আর সহ্য করতে পারছি না। অনেক কষ্টে রমাবতীকে বুঝিয়ে সুঝিয়ে সেদিন নিরস্ত করলাম। চাকরি বাকরির তেমন ঠিক সুবিধা হলো না, তবু ব্যবস্থা করতেই হলো। রমাবতীকে সেলাইয়ের কল কিনে দিলাম। কর্পোরেশনের স্কুলে একটা টিচারের জন্য চেষ্টা করতে লাগলো। ইনফ্যান্ট ক্লাসে রমাবতী ভালোই পড়াতে পারবেন। সেক্রেটারি পাড়ার এই লোক, জেনেছেন শুনেছেন, বললেন, কিছুদিন বাদে তো ওকে আবার ছুটি দিতে হবে, তার চেয়ে একেবারে ওসব ঝামেলা চুকালে বরং তিনি জয়েন করবেন, সেই ভালো। শুনে ফের রমাবতী আফসোস করতে লাগলেন, পরম শত্রু আমার হাত পা এমন করে বেঁধে রেখে গেল, যাবার আগেও শত্রুতা করতে ছাড়ল না। এখন আমি করব কি? এর পরের ২ মাস রমাবতীর একটানা কৃচ্ছ সাধন আর মৃত স্বামীর উদ্দেশ্যে গালিগালাজ আর কটূক্তি বর্ষণের কাহিনী। ওর শরীর ভেঙে পড়ল, মন অবসাদগ্রস্ত হলো। শেষ দিকে আমি আর যেতাম না, দূর থেকে যতটুকু পারি সাহায্য করতাম। হাসপাতালের ব্যবস্থা অবশ্য ওর বাবাই করলেন। খবর পেয়ে আমি গেলাম দেখা করতে। ওর বাপের বাড়ির লোকেরা আগের দিন এসেছিলেন, আজ আর আসেননি। রমাবতীকে একাই পাওয়া গেল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এসো। লক্ষ্য করলাম কৃষকায় আর রুগ্ন হওয়া সত্ত্বেও তাকে ভারী সুন্দর দেখাচ্ছে। শিশুটি খুব কাঁদছিল বলে নার্স তাকে খানিকক্ষণের জন্য মার কাছে রেখে গেল। রমাবতীর কোলে অত্যন্ত রোগা লালচে রঙের শিশুটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, এই মেয়ের মুখ চোখ বোধ হয় বেশ চোখা চোখা হবে বৌদি। রমাবতী আমার দিকে তাকিয়ে লজ্জিত ভঙ্গিতে একটু হাসলেন। মেয়ে কে বলল তোমাকে? ছেলে।
বলে মুখ ফেরালেন রমাবতী। বুঝতে পারলাম আমি ভুল শুনেছিলাম, কিংবা কি শুনেছিলাম খেয়াল করিনি। বললাম, তাই নাকি? রমাবতী আমার দিকে ফিরে তাকালেন, কোনো জবাব দিলেন না। দেখলাম ওর বড় বড় সুন্দর দুটি চোখ জলে ভরে উঠেছে। বললাম, কাঁদছেন কেন রমাবতী? হয়েছে যখন একটা ব্যবস্থা হবেই, যেমন করে হোক চলে যাবেই, আপনি ভাববেন না? সে কথা আমি ভাবছি না ঠাকুরপো। তবে? রমাবতী একটুকাল চুপ করে রইলেন। কিসের একটা আরক্ত আভা তার রুগ্ন ফ্যাকাশে মুখে ছড়িয়ে পড়ল। মৃদুস্বরে বললেন, তার অনেক দিনের স্বাদ ছিল এই জিনিস দেখবে, দেখে যেতে পারল না। কেন অমন করে গেল? কেন অমন করে চলে গেল ঠাকুরপো? রমাবতীর দুচোখ পেয়ে এবার জলের ধারা নামল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের গল্প দাম্পত্য। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।